তিন দফা আয়কর দাখিলের সময় বাড়িয়েও প্রত্যাশা অনুযায়ী কর আদায় নিয়ে অনিশ্চয়তা, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। অবরোধ হরতালে স্থবির রংপুর দিনাজপুর অঞ্চলের চালের বাজার, বেচা বিক্রি প্রায় বন্ধ, চালের দাম কমেছে বস্তা প্রতি 400 টাকা। এবং একদিনের ব্যবধানে চট্টগ্রামে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 70 টাকা পর্যন্ত, অবরোধ দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি আরিফুর রহমান। দর্শক, বাণিজ্য সংবাদ জানাবো, তবে তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সরকারের কর এবং রাজস্ব আদায় যে নেতিবাচক প্রভাব ফেলছে তা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। স্যার, আপনার সাথে আমরা আলোচনা যাব, তার আগে আমরা কিছু জাতীয় খবর জেনে আসি। দর্শক, জানাবো বাণিজ্য সংবাদ, তবে তার আগে জানিয়ে দিচ্ছি অবরোধ এবং প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু খবর। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর আজ সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। সকাল 10টার দিকে বৈঠক শুরু হয়। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের এই বিশেষ দূতের আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ব্রিফিংয়ে জানিয়েছেন, তারানকোর কাছে নির্বাচনের তারিখ পেছানোর দাবি তুলে ধরেছে জাতীয় পার্টি। এর আগে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সন্ধ্যার পর বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তারানকো। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত তারানকো। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, তারানকোর সঙ্গে তো বৈঠক শুরু হয়েছে, বৈঠকের পর আরো বাড়তি কোনো তথ্য আপনার কাছে কি আছে? আরিফ, আপনি জানেন যে প্রধান বিরোধী দলীয় নেত্রী, এরপরে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধান মন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো তিনি বৈঠক করেছেন এবং তার বৈঠকের যেই বিষয়বস্তুগুলো ছিল আমরা সবাই জানি যে নির্বাচনকালীন সময়ে যে সমঝোতার একটা বিষয়, এবং সে কারণেই কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এর আগেও তিনি 3বার এসেছিলেন। তবে গতকালকে যে বিষয়বস্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার পরে যে বিষয়টি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল সেটি হচ্ছে তারানকোর পক্ষ থেকে বলা হয়েছে এবং জানতে চাওয়া হয়েছিল যে নির্বাচনের সময় বাড়ানো যাবে কিনা, অর্থাৎ নির্বাচনের যে তফসিল সেটি পরিবর্তনের কোনো সুযোগ রয়েছে কিনা। তো সে বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, অর্থাৎ নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে এই বিষয়টি করা সম্ভব নয়। সেই হিসেবে কিন্তু আমরা দেখেছি যে সিসির সঙ্গে কিন্তু এর আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল বৈঠকটি, এবং এই বক্তব্যের পরে কিন্তু এই বৈঠকের গুরুত্ব আরও অনেকখানি বেড়েছে। অর্থাৎ সিসির সঙ্গে তিনি কথা বলবেন, অস্কার ফার্নান্দেজ তারানকো তিনি কথা বলে সিসির কাছ থেকে জানতে চাইবেন যে এ বিষয়ে কিছু করার আছে কিনা নির্বাচন কমিশনের। আপনি যেমনটি জানেন যে গত কিছুদিন ধরেই কিন্তু আমরা যখন সমঝোতার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে যখন নানা রকম বক্তব্য শুনছিলাম, তখন একটি বিষয় তিনি বারবার বলছিলেন যে সুস্পষ্টভাবে এবং সুনির্দিষ্ট কোনো প্রস্তাব যদি আসে সমঝোতা, সেক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু করারই সুযোগ রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন আনা সম্ভব সবার মঙ্গলের জন্য। তিনি যে বিষয়টি জানিয়েছিলেন, অর্থাৎ তিনি কিন্তু পরোক্ষভাবে এই ইঙ্গিতটি দিয়েছেন যে তফসিল পরিবর্তন থেকে শুরু করে নির্বাচনের তারিখ পরিবর্তনও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব। এবং আমরা কিন্তু জানি যে তারানকোর যে এই সময়ে যে সফর সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সংবিধান অনুযায়ী আগামী 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হয় তাহলে কিন্তু সমঝোতার শেষ চেষ্টা বলা হচ্ছে। অর্থাৎ আমরা আশা করছি যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তিনি বেশ কিছু বিষয়ে সুস্পষ্ট কিছু বক্তব্য দিতে পারবেন তারানকো, এবং তিনি কিন্তু জানিয়েছেন যে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর বাংলাদেশ ছাড়ার আগে তিনি আরো 2বার কিন্তু আমরা জানি যে সরকার দল এবং বিরোধী দলের সাথে একটি বৈঠকের কথা তার রয়েছে, তবে সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়নি। তবে যে বিষয়টি ধারণা করা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলার পরে যদি এ ধরনের কোনো সুস্পষ্ট কোনো যে বিষয়গুলো, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের যেই তফসিল পরিবর্তন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সাংবিধানিকভাবে যে বিষয়গুলো সম্ভব সেগুলোর সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়ার পরেই হয়তোবা এই বিষয়গুলো নিয়ে তারানকো আলোচনা করবেন। তো এখন পর্যন্ত বৈঠক চলছে, বৈঠক শেষ হলে হয়তোবা বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। এখন ছিল এই পর্যন্তই। রাইম, আপনি খবর নিতে থাকুন।
দর্শক, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারাঙ্গ। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান। এবারে জানিয়ে দিচ্ছি অবরোধের কিছু খবর। 18 দলীয় জোটের টানা 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে চলছে মহানগর বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতাল। হরতাল শুরুর আগে রায়েরবাগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ভোর 5:30টার দিকে মাতুয়াইলে ছাত্র শিবিরের ব্যানার বের হওয়া একটি মিছিল থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভোরে নগরীতে অল্প সংখ্যক গাড়ি চলতে দেখা গেছে। এছাড়া নগরীর মোড়ে মোড়ে রয়েছে র্যাব পুলিশের সতর্ক অবস্থান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরেও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। সকালে 25টি লঞ্চ ঘাটে এসে ভিড়েছে আর ছেড়ে গেছে একটি লঞ্চ। তবে অবরোধের কারণে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। নাশকতা এড়াতে ধীর গতিতে ট্রেন চলাচল করায় প্রতিটি ট্রেনই স্টেশনে আসতে বিলম্ব হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রাকে অগ্নিসংযোগ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা। সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইঘর এলাকায় যুবদল নেতাকর্মীরা মিছিল বের করে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে লিংক রোডের জেলা পরিষদ এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াবাজার এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে 18 দলীয় নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, এবার ফিরছি বাণিজ্য সংবাদে। আর শুরুতেই জানিয়ে দিয়েছি ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দর্শক, এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি, গেল সপ্তাহের শেষ কার্য দিবসে কিন্তু সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল এবং আজকে লেনদেন শুরু হয়েছিল ডিএসসি এক্স ইন্ডেক্স 4277.39 পয়েন্ট দিয়ে এবং বাছাই সূচক ছিল 1497.92 পয়েন্ট। এই মুহূর্তে কিন্তু সূচকের চাঙা ভাব আমরা লক্ষ্য করতে পারছি। এখন পর্যন্ত 30.65 পয়েন্ট বেড়ে ডিএসসি এক্স ইন্ডেক্স দাঁড়িয়েছে 4308 পয়েন্টে এবং বাছাই সূচকেও চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। 10.05 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে 1507.98 পয়েন্টে এবং এখন পর্যন্ত হাত বদল হয়েছে 70 কোটি টাকার শেয়ার। এবং এখন পর্যন্ত যে কটি প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে তার মধ্যে 168টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 21টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। অপরিবর্তিত আছে 14টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা যদি টপ 20 শেয়ারে চলে যাই, দেখতে পাচ্ছি একেবারে তালিকায় প্রথমেই রয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট। এটি সবশেষ হাত বদল হয়েছে 35 টাকা দরে এবং এর সর্বোচ্চ লেনদেন ছিল 35 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 33 টাকা 70 পয়সা। পিটিএল রয়েছে দ্বিতীয় স্থানে, 64 টাকা 30 পয়সায় হাত বদল হয়েছে সবশেষ এই প্রতিষ্ঠানটির লেনদেন এবং 65 টাকা 20 পয়সা ছিল সর্বোচ্চ দর, সর্বনিম্ন ছিল 63 টাকা 60 পয়সা। 57 টাকা 50 পয়সা সবশেষ লেনদেন হয়েছে এনভয়েটেক্সের শেয়ার। এই প্রতিষ্ঠানটি রয়েছে তালিকায় 3 নম্বরে। 57 টাকা 50 পয়সায় ছিল এটি সর্বোচ্চ দর এবং সর্বনিম্ন দর ছিল 55 টাকা 90 পয়সা। বস্ত্র খাতের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং রয়েছে চতুর্থ স্থানে, 39 টাকা 40 পয়সায় সবশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের এবং এই 39 টাকা 40 পয়সায় কিন্তু এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ দর। 38 টাকা 50 পয়সা ছিল সর্বনিম্ন। সেন্ট্রাল ফার্মা, এই ওষুধ খাতের প্রতিষ্ঠানটি পঞ্চম স্থানে রয়েছে, 43 টাকা 90 পয়সায় হাত বদল হয়েছে সবশেষ। সর্বোচ্চ দর 44 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 42 টাকা 40 পয়সা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক খাতের প্রতিষ্ঠানটি রয়েছে ষষ্ঠ স্থানে, 292 টাকা 90 পয়সায় হাত বদল হয়েছে সবশেষ। 296 টাকা 50 পয়সা সর্বোচ্চ এবং 292 টাকা 90 পয়সা ছিল সর্বনিম্ন দর। ইএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই প্রতিষ্ঠানটি সপ্তম স্থানে রয়েছে, 54 টাকা 30 পয়সা সবশেষ দর এবং সর্বোচ্চ ছিল 57 টাকা 30 পয়সা, সর্বনিম্ন 53 টাকা। আরএন স্পিনিং রয়েছে অষ্টম স্থানে, নবম স্থানে রয়েছে বিডি বিল্ডিং। আফতাব অটো রয়েছে দশম স্থানে। আরামিড সিমেন্ট রয়েছে 11 নম্বরে এবং সিএমসি কামাল রয়েছে 12 নম্বর স্থানে। 13 নম্বরে রয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান আর্গন ডেমিং এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড রয়েছে 14 নম্বর স্থানে এবং বিডি থাই, এই প্রতিষ্ঠানটি রয়েছে তালিকায় 15 নম্বর স্থানে। দর্শক, এই ছিল টপ 20 শেয়ারের আজকের কোম্পানিগুলোর অবস্থান। আমার কাছে এই পর্যন্ত ছিল ঢাকা শেয়ার বাজারের সবশেষ তথ্য। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চলতি অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক খাতের প্রতিষ্ঠানের মুনাফা কমার পাশাপাশি মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক আদায়ের মতো জায়গায় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজস্ব বোর্ডকে। অন্যদিকে এনবিআর বলছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে তেমন সমস্যা হবে না। হরিপদ সাহার রিপোর্ট। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন
এবং অর্থ মন্ত্রণালয় গত বছরের তুলনায় 19.9% বাড়িয়ে চলতি অর্থ বাজেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা 2012-13 সংশোধিত বাজেটের তুলনায় 30% বেশি। এমন উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তখনই সংশয় প্রকাশ করেন অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, গত কয়েক নির্বাচনী বছরেই রাজস্ব আয় ছিল নিম্নমুখী। যদিও করদাতার সংখ্যা বৃদ্ধি করে আয়কর আদায় বাড়াতে এবছরও সারা দেশে মেলার আয়োজন করে এনবিআর। তবে তৃতীয়বারের মতো আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোয় এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন জাগে। ইনকাম ট্যাক্সের 30% গ্রোথ আছে, মোটামুটি আমরা আমাদের টার্গেটে আছি। অনেক করদাতা বলেছেন যে এই বৈরী পরিবেশের কারণে তাদের অসুবিধা হচ্ছে। অসুবিধা বিবেচনা নিয়ে সরকার এই সময় 31শে ডিসেম্বর 2013 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, কর বহির্ভূত খাতে 3G তরঙ্গের বরাদ্দ দিয়ে সরকার বেশ কিছু অর্থ পেলেও শিল্প ঋণ প্রবাহ ও আমদানিতে মন্দা যাচ্ছে। এটা ব্যাংক হোক, ইন্স্যুরেন্স হোক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, তাদের সবারই কিন্তু প্রফিট অনেক কম, প্রায় অর্ধেক বা তারও কম, এবং অনেকে হয়তো পটেনশিয়াল লসে আছে। তাদের কিন্তু কন্ট্রিবিউশন টু দ্য বাজেট কমতে বাধ্য। ডোমেস্টিক ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এইসব ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় নেতিবাচক প্রভাব দেখব। তো সামনে আমি মনে করি যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে খুব বড় চ্যালেঞ্জ আছে। নির্বাচনী বছরের সংঘাতময় রাজনীতির ডামাডোলে রাজস্ব আদায় চরমভাবে ব্যাহত হলে অর্থনীতিবিদদের মতে বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নে তা বছর শেষে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানে সরকারের ঋণের চাপ বাড়াবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এবারে এ নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি এনবিআর এর সাবেক চেয়ারম্যান মজিদ স্যারের সাথে। স্যার, আপনিও রিপোর্টটি দেখলেন, আপনার কি মতামত? আমরা দুই রকম মতামত দেখতে পাচ্ছি। এনবিআর এর চেয়ারম্যান বলছেন তেমন সমস্যা হবে না, অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন সমস্যা হবে। আপনার কি মনে হয়? উভয় পক্ষেরই যুক্তি কিছুটা আছে, উভয় পক্ষেরই এই বলছি। কারণ যেমনটি বলা হয়েছে যে আসলে এবারের টার্গেটটাই এমনিতেই একটু বেশি রাখা হয়েছে ধারাবাহিকভাবেই। কেননা রেভিনিউ আর্নিংয়ের টার্গেট ধারাবাহিকভাবে বেশি রাখার কারণও আছে যে আমাদেরকে ট্যাক্স জিডিপি রেশিও একটা ভালো পজিশনে নিয়ে যেতে হবে, অর্থনীতির গতিশীলতাও আছে সেই কারণেই। কিন্তু এবছরটা একটু বিশেষভাবে একটা বিশেষ পর্যায়ে পৌঁছে গেছে। সেটা হচ্ছে আমরা জানছি যে গত অর্থ বছরের প্রায় শেষের 6 মাস থেকেই এক ধরনের যে অস্থিরতা, অর্থনীতিতে যে একটা অচঞ্চল যে একটা পরিস্থিতি, সেই কারণেই স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোর যে মুনাফা সেটা অনেকটা কমে গেছে। অনেক অর্থনৈতিক কার্যক্রম কিছুটা স্লোথ হয়েছে, আমদানি কমে গেছে। এইসব কারণেই স্বাভাবিকভাবেই আয়কর আর আয়ে, শুল্ক এবং মূসক আদায়ে এবং শুল্ক আদায়ে একটা দৃশ্যমান একটা স্লো বা গতি স্থবিরতা দেখা যাচ্ছে। কিন্তু এটাও ঠিক যে সাধারণত কিন্তু একটা নির্বাচনের বছরে আর বরং দেখা গেছে অতীতের ট্রেন্ডে নির্বাচনের বছরে কিন্তু আরও রেভিনিউ আর্ন বেশি হয়। কেননা অর্থনীতিতে একটা অন্য ধরনের গতিশীলতা আসে। যারা প্রার্থী হন তাদের অন্তত একটা অর্থনৈতিক একটা ব্যয়ের এবং তাদের আয়করের যে রিটার্নটা তাকে সাবমিট করতে হয় নির্বাচনের সময়। এই উপলক্ষে আমরা দেখেছি, আমাদের অতীতের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে ইলেকশনের বছরে বরং অনেক আতি পাতি নেতা সকলেই তাদের আয়করের বিষয়গুলো বা এগুলো ঠিক করার চেষ্টা করেন এবং একেবারে মাঠ পর্যায়েও এই নির্বাচন উপলক্ষে নানান ব্যয় এবং নানান লোকের নানান ধরনের খাওয়া দাওয়া সবকিছু থেকে শুরু করে দেখা যায় যে এক ধরনের একটা বিশেষ আয়ের ব্যাপার দেখা যায়। কিন্তু এবছরটা একটু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে একটু অন্য ধরনের। কেননা নির্বাচনকে নিয়ে যে একটা ধরনের স্পর্শকাতরতা বা যে বিষয়টা দেখা যাচ্ছে তাতে হয়তো সেই জিনিসটা সেভাবে আসছে না। তবে এটা ঠিক, এই জিনিসটা বুঝতে হবে বাস্তবভাবেই যে এখন এই মুহূর্তের যে অর্থনৈতিক যে স্থবিরতা বা যেটা, এটার সাথে কিন্তু আয়করের গত বছরের আয়কর দেওয়ার হিসাব দেওয়ার বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই। সেই জন্যেই অনেকেই যেটা বলছেন যে এই যে 3 বার আয়কর জমা দেওয়ার যে সময়টা বাড়ানো হয়েছে, এটা যদি অ্যানালাইসিস করে দেখা যায়, খুব ভালো করে যদি এনবিআর দেখে, যারা সাধারণ করদাতা, যারা নিয়মিত করদাতা, যারা যথাযথভাবে হিসাব করে কর দিয়ে থাকেন, তারা অধিকাংশই ঠিকই কিন্তু আয়করের রিটার্ন জমা দিয়েছেন।
স্যার তাদের এখানে হিসাব হিসাব আছে আছে, যারা আয়কর দিচ্ছেন তাদের কিন্তু একটা কথা আছে, তারা গত বছরের আয়ের উপরে কর দিচ্ছেন, জি। কিন্তু তারা এই বছরে করটা দিচ্ছেন এই বছরের আয় থেকে, করটা পরিশোধ করছেন এই বছরের আয় হ্যাঁ, থেকে। এটা তাদের স্বাভাবিক। যুক্তিটা হচ্ছে এখন যে স্থবিরতা চলে এসেছে সেক্ষেত্রে তাদের সমস্যাটা হচ্ছে। না, এটা ঠিক ওইভাবে না আর কি। এখনকার যে আয়ের হচ্ছে, এই আয়ের হিসাব কিন্তু হবে পরে। পরের বছরে। কিন্তু আয়টা যেটা আপনি বলছেন স্বাভাবিকভাবেই যে একটা আয়কর হয়তো দিতে হবে, সেই টাকাটা তো এখন দিতে হবে, এই তো। এটা 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 একটা আপেক্ষিক ব্যাপার, এটা একটা সময়ের ব্যাপার, এটা একটা বিষয়ের ব্যাপার। আমি আবার বলছি, ওই যে যারা সাধারণ করদাতা, যারা রেগুলার করদাতা, তারা কিন্তু ঠিকই দিয়েছেন বা দিচ্ছেন। এই সাধারণত দিচ্ছেন না বা এই কথা বলে দেরি করছেন কিন্তু যারা বড় বড় করদাতা, এবং মূলত আবেদনপত্রটা তাদের কাছ থেকেই আসছে। এখন আমি কর যখন আমার নেওয়ার কথা, তখন যদি আমি না পাই বা না নেই, আমার কিন্তু আর্থিক মূল্যে কিন্তু কমে যাচ্ছে। কথার কথা, আমি সেপ্টেম্বর মাসে যদি 1 কোটি টাকা আয়কর পেতাম, তাহলে আমার সেপ্টেম্বর মাসেই আমার 1 কোটি টাকা ব্যাংক ঋণ করতে হতো না। সেই টাকাটা, সেই সেপ্টেম্বরের 1 কোটি টাকা যদি আমি এখন ডিসেম্বরে এসে পাই, তাহলে আমার কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের আমার কিন্তু ব্যাংক বরোয়িং বেড়ে গেছে। এবং এখন স্বাভাবিকভাবে আমার ওই আয়ের ওই 1 কোটি টাকার কিন্তু মূল্যমান কিন্তু অনেকটা হেরফের হবে। সময় এই জন্য মূল্য অনুযায়ী কমে যাচ্ছে। সময়টা খুব ইম্পর্টেন্ট। এবং এই হিসাবটা 3 মাস, অর্থ বছর শেষ হওয়ার পরে 3 মাসের মধ্যে বলা হয় কেন, যে অর্থ বছর শেষ করে এটা হিসাব করতে হয়তো 3টা মাস সময় নিতে পারে। কিন্তু এটা যদি 6 মাস হয়ে যায়, যেমন এখন 6 মাস, তো এটাতে বোঝা যাচ্ছে যে উনি ওনার হিসাব কমপ্লিট করছেন না বা করা হচ্ছে না বা যাচ্ছে না। এটা একটা খারাপ নজিরও যেমন সৃষ্টি হবে, তেমনি এটা একটা বিশৃঙ্খলা মানে সৃষ্টি হয়ে যাবে আর কি। আর যেটা মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড তার যে স্বাভাবিক যে আয়কর বা শুল্ক বা মূসক নেওয়ার যে কার্যক্রম, তার সাথে সাথে তার কিন্তু বহু পেন্ডিং কাজ আছে। বহু কাজে হয়তো অন্য সময় দিতে পারেননি বা দেখতে পারেননি বা দেখা হয়নি, লোকবলের অভাব ছিল, স্ট্রাকচার সংক্ষিপ্ত ছিল, সে কারণে হয়তো হয়নি। আমি মনে করি এই সময়গুলোতে তারা ওই সব বিষয়গুলোকে নিষ্পত্তির ব্যাপারে অধিক উদ্যোগ নিতে পারেন। এই উদ্যোগ নিলে হচ্ছে কি, তাহলে এই যে এখানে আপাত দৃষ্টিতে যে স্লো বা যে স্থবিরতা বা যেটা সেটি পরবর্তীতে সেটা speed up সেটা হবে। সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়। যেমন এর আগে বলছিলেন যে বিকল্প উপায়ে রাজস্ব আদায়টা ত্বরান্বিত করা, সেই উপায়গুলো আসলে কি কি হতে পারে? বিকল্প উপায় মানে হচ্ছে কি, আমি মনে করি জাতীয় রাজস্ব বোর্ড সরকারের রাজস্ব আহরণকারী একটা কর্তৃপক্ষ হিসেবে সমগ্র জাতি কিন্তু তাকিয়ে আছে তাদের কাছে। কারণ অভ্যন্তরীণ সম্পদ যত হবে তত আমার বৈদেশিক ঋণের বা অন্যান্য সবকিছু করা যাবে। সুতরাং একটা বিশেষ সময়ে আমরা এখন পড়েছি যে এখন দেখা যাচ্ছে যে আয় কমে যাচ্ছে, শুল্ক কম আসতেছে, মূসক আসতেছে না, আমার টার্গেট বেশি, আমাকে করতে হবে। সুতরাং আমাকে এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে যে আমার এমন কিছু বিষয় আছে, যেমন উদাহরণস্বরূপ কোর্টে আমার হাজার হাজার কোটি টাকার বহু মামলা আছে। এই মামলাগুলো কেন প্রলম্বিত হচ্ছে? আমি হয়তো ঠিক মতন কাগজপত্র ডকুমেন্ট দিয়ে মামলাগুলোকে পার্সু করছি না। পার্সু করলে তাড়াতাড়ি যদি একটা কেস নিষ্পত্তি করে নেওয়া যায়, তাহলে আজকে যদি আমি 7 কোটি টাকা উদ্ধার করতে পারি একটা মামলার থেকে, তাহলে তার যে ভ্যালু, আর এই মামলাটা যদি আরো 2 বছর বা আরো 6 দিন বা আরো 15 দিন, স্যার কাগজপত্র নেই আর একটু সময় দেন ইত্যাদি, এই কথা বলে যদি আরো 6 মাস পরে পাই, তাহলে 7 কোটি টাকার এর ইকোনমিক ভ্যালুটা বুঝতে হবে। যিনি দেবেন কর, তার কাছে 7 কোটি টাকা থেকে যাওয়া মানে এটা তার লাভ, তার একটা আয়, সে ব্যাংকের থেকে আয় পাবে। আবার অন দ্য আদার হ্যান্ড, আমি যদি 7 কোটি টাকা পেতাম, সরকার যদি পেত, তাহলে আমার ঠিক টু দ্যাট এক্সটেন্ট আমার ফরেন ব্যাংক বরোয়িং আমার কম হতো। এই যে কিন্তু স্যার, ব্যাপারগুলো, এই যে মামলার এইগুলোকে কাগজপত্রগুলো ঠিক করা, এগুলো জোরদার করা, ইতিমধ্যে কাগজপত্র একটা জমা দেওয়ার দায়িত্বটি আসলে কার? আমাদের এনবিআর এর দুই পক্ষেরই। এক হচ্ছে করদাতা যিনি মামলা করেছেন বা যার মামলা, সে তো তার পক্ষে যুক্তি বলবে। আবার ঠিক এই পক্ষের যারা এনবিআর কর্তৃপক্ষ, তাদেরও কনসার্ন সেকশনের, কনসার্ন উইং এর, তাদের দায়িত্ব ওইটা যে প্রোটেস্ট করা বা ওইটার যুক্তির সাথে যুক্তিতর্কে অংশগ্রহণ করা। তো এখন সেখানে যদি সে কাগজপত্র যথাযথভাবে না নিয়ে দেয়, তাহলে আদালত কিভাবে তার রায়টা দেবে? তো স্যার, আপনি তো একটা সময় এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, আপনার কাছে কি মনে হয়, আপনার অভিজ্ঞতায়, যে যাদের মামলা রয়েছে তাদের সাথে এনবিআর এর কারো কোনো যোগসাজশের সম্পর্ক থাকাটা কি সম্ভব? আমি ঠিক সরাসরি ওইভাবে যোগসাজশের কথা বলছি না, কিন্তু প্রতীয়মান হতে পারে, প্রতীয়মান হতে পারে। হ্যাঁ, যেমন আমি বলি, অনেক সময় অনেক জটিল কেসের, বাইরের কেসেই দেখা যায় যে অনেক সময় ইদানিংকালে একটা সংস্কৃতি চালু হয়েছে এবং সব জায়গায় আছে, যে আসামি এবং বিবাদী উভয় পক্ষেরই কিন্তু মাঝখানে একটা অন্য ধরনের থাকে। যে যেমন একজনকে বলা হলো চোরটা ধরেন,
এখন আমার যদি ইচ্ছা থাকে চোরটা ধরা, তাহলে কিন্তু আমি সেইভাবে করতে পারি। আর আমার যদি অন্যভাবে আমি প্রলুব্ধ থাকি, তাহলে দেখেন স্যার খুব দৌড়াইছিলাম কিন্তু পারলাম না ধরতে, ভাবখানে এরকম একটা হতে পারে। তো সেই জন্যেই যার যার দায়িত্ব, আমি বলি যার যার দায়িত্ব, যিনি মামলা যিনি করেছেন তিনি অবশ্যই তিনি তার ফাইট দেবেন, তার বক্তব্য দেবেন, সবকিছু করবেন। কিন্তু যার কারণে মামলাটা হয়েছে বা যে কারণে মামলাটা হয়েছে সেই পক্ষেরও তো দায়িত্ব যথাযথভাবে তার যুক্তি তুলে ধরা। স্যার, এই যে এই হচ্ছে আয়কর আমার দাবি বিষয়ক বা রাজস্ব বিষয়ক যে মামলাগুলো রয়েছে, এগুলোকে গতিশীল করার জন্য এনবিআর এর কোনো আলাদা সেল বা এরকম আছে 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 এবং আমি অবশ্যই বলছি যে এনবিআর এ বিষয়ে যথেষ্ট সজাগ এবং তারা এগুলো জোরদার করছেন। তা আমি বলছি যে এগুলো খুব খুব মাইনিউটলি মনিটর করতে হবে। একটা পিছনে পার্সুয়েশনটা বেশি সিরিয়াসলি করতে হবে, এই জন্যই যে দেখতে হবে যে কয়টা মামলা কোথায় আছে, কোনটা কি কারণে আটকে আছে, সেটার পিছনে একটা পারলে স্পেশাল টাস্ক ফোর্স দিয়ে বরং এই কেসগুলোকে নিষ্পত্তির পথে যেতে হবে বা যাওয়া উচিত। আমি মনে করি সেটা হয়তো করছেন তারা, সেটাকে জোরদার করা। কেননা এই জিনিসগুলো যত দেরি হবে, যত হবে, তত ওই যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড টাইপের পজিশনে যাতে না পড়ে যায়। প্লাস আরো বিষয় আছে, যেমন আমাদের অর্থনীতিতে নানান ধরনের পক্ষ বিপক্ষ আছে, যে আমরা করের আওতা বাড়ানোর যে চেষ্টাটা করছি, করের আওতা বাড়ানোর চেষ্টা করার ক্ষেত্রে, করের আওতা বাড়ানোর ক্ষেত্রে কি কি সমস্যাগুলো, মানুষকে অ্যাওয়্যার করা, মানুষকে এই পদ্ধতিটাকে সহজ করা, মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে সেই চেষ্টা করা, সেই সব ক্ষেত্রে কি কি বিষয় আছে সেইগুলোকে দিকে বেশি নজর দেওয়া। যেমন আমরা এখন এবছর ঠিক করা হয়েছে যে ইটিআইএন করতে হবে, ইটিআইএন এরকম এখানে বলে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে ইটিআইএন সবাইকে, কিন্তু এটা আসলে বাস্তব ভিত্তিক কিনা এবং এটা করা সম্ভব কিনা, কারা কজন করছে, যারা করছেন না তারা কি কারণে, কোথায় বাধা হচ্ছে, সেই বাধাগুলো সমাধানগুলো, কেন এটা আইটি বেসড সিস্টেম, সেই আইটি বেসড সিস্টেমের কোনো সীমাবদ্ধতা আছে কিনা সেগুলো রিপোর্ট নিয়ে সেগুলো চেষ্টা করা। অর্থাৎ যখন ঝড় আসে তখন কিন্তু মাঝি ওই ঝড়ের এগেনস্টে কিন্তু তাকে খুব স্ট্রংলি দাঁড়াতে হয়, পাশ কাটালেই কিন্তু তাকে ঝড় ফেলে দিতে পারে। তো সুতরাং সে খুব আরো উইথ মোর এনার্জেটিক ওয়েতে সে এগিয়ে যাবে, সে দেখবে যে এই পরিস্থিতিটাকে আমি কিভাবে আরো বেশি গতিশীল করতে পারি। স্যার, এই যে রাজস্ব আদায়ের যে একটা চ্যালেঞ্জ দেখা দিয়েছে, এই চ্যালেঞ্জটা জয় করতে হলে তাহলে কি এনবিআর কি প্রধান ভূমিকাটি পালন করতে হবে, অন্য বিকল্প উপায়ে? আপনি কি এটাই বলতে চাচ্ছেন সবকিছু মিলিয়ে? এনবিআর এর পক্ষে, অন্যদের পক্ষে, যার যার দায়িত্ব। আমি ওই জন্যই বলছি যার যার দায়িত্বে। এখানে আমরা আলোচনা করছি এনবিআর এর ভূমিকা নিয়ে। এনবিআর তার রেগুলার কাজ করে যাচ্ছেন এবং তারা অবশ্যই তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবু আমি মনে করি যে এখানে আরো মোর প্রেসাইজ ওয়েতে, আরো বুদ্ধি খাটিয়ে মানে করে কোন ক্ষেত্রে, এটা এক ধরনের যুদ্ধের মতো আর কি, যে আমি ঠিক আছে এই ফ্রন্টে এখন আমি দেখছি আমার কিছু করার নেই, আমি এখানে পাচ্ছি না বা এটা হচ্ছে না, ঠিক আছে আমার তাহলে অন্য ফ্রন্টে আমাকে তখন আমার এনার্জি এবং আমাকে দিতে হবে। এবং এটা দিয়েই, কারণ আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে তো অবশ্যই এনবিআর এর চেয়ারম্যান মহোদয় যথার্থই বলেছেন যে তারা অবশ্যই এই জিনিস, এবং তিনি আশাবাদী, অবশ্যই আশাবাদী আমরা সকলেই, কেননা এখানে এই চ্যালেঞ্জ অবশ্যই মোকাবেলা করতে হবে। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদের সাথে। এবারে চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামে পেঁয়াজের বাজার দরে আবারও আগুন লেগেছে। অবরোধের অজুহাতে একদিনের ব্যবধানে এ মহানগরীতে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 70 টাকা পর্যন্ত। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে শনিবার পেঁয়াজ বিক্রি হয় 120 টাকা কেজি দরে, অথচ শুক্রবারও এই পেঁয়াজের দাম ছিল সর্বোচ্চ 50 টাকা কেজি। অবরোধ দীর্ঘস্থায়ী হলে দাম আরো বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বন্দরনগরীর খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ে প্রতিদিন 20 থেকে 30 ট্রাক পেঁয়াজ আসে, কিন্তু গত 131 ঘন্টার অবরোধে পেঁয়াজবাহী কোনো ট্রাকই আসতে পারেনি, ফলে বাজারে পেঁয়াজের সংকট তৈরি হয়েছে। খাতুনগঞ্জে পেঁয়াজের দৈনিক 20-30 গাড়ি পেঁয়াজের গাড়ি আসতো, এখন এক গাড়ি আসতেছে না, একমাত্র কারণে অবরোধের কারণে কেউ সাহস করে একটা গাড়ি নিতেছে না। ধর্মঘটের কারণে আমদানি হইতে পারছে না, কারণ দুই একটু যা আমদানি হচ্ছে যে প্রয়োজনের তুলনায় অনেক কম। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া পেঁয়াজ ট্রাক যোগে চট্টগ্রামে আসে, কিন্তু বর্তমানে 3-4 গুণ বেশি ভাড়া দিয়েও পেঁয়াজ পরিবহনের জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। ট্রাকের ভাড়া 3 গুণ বেশি, কেউ আসতে চাইতেছে না রিস্ক নিয়ে, এই কারণে পেঁয়াজের দাম বেশি। গতকালকে চেষ্টা করেছিলাম একটা গাড়ি আনার জন্য, 1,20,000 টাকা পর্যন্ত ভাড়া দেওয়া বলছিলাম ড্রাইভারকে, ড্রাইভার বলে যে আমরা যাব না,
হরতাল অবরোধের কারণে আমাদের গাড়ি পুরাই দেয়। এই অবস্থায় সরবরাহ সংকটে একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম 70 টাকা পর্যন্ত বেড়েছে। চায়না মালটা মানে এখানে বর্তমানে এখন চলতেছে, গত সপ্তাহে ছিল বৃহস্পতিবারে ছিল দিনকি 30-40 টাকা, এখন চলতেছে দিনকি 110 টাকা, 110 টাকা, 100 টাকা। আর পাকিস্তানের পেঁয়াজ তাও চলতেছে 130 টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা এরকম রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে দাম আরো বাড়বে। গাড়ি ঘোড়া পোড়া যাচ্ছে বিভিন্ন ভয়ভীতির কারণে, পরিবহন ভাড়া অনেক বেশি, সেজন্য পেঁয়াজের পত্তাটা এখানে এসে অনেক বেশি পড়তেছে। পেঁয়াজ না থাকায় খাতুনগঞ্জের সবগুলো গুদাম এখন খালি পড়ে আছে। এই অবস্থায় অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই সময় বাণিজ্যে আরো থাকছে। শেষ হলো 3 দিনের নারী উদ্যোক্তা পণ্য মেলা। অবরোধের মধ্যেও প্রতি বছরের মতো এবারও এই আয়োজনে ছিল জনসাধারণের উপচে পড়া ভিড়। এবার উত্তরাঞ্চলের চালের বাজারে অবরোধের প্রভাব নিয়ে রিপোর্ট। অবরোধ হরতালে স্থবির হয়ে পড়েছে উত্তরের শস্য ভাণ্ডার, রংপুর, দিনাজপুর অঞ্চলের চালের বাজার। স্থানীয় ও আন্তঃজেলা বিপণন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় বেচা বিক্রি প্রায় বন্ধ। এতে বস্তা প্রতি চালের দাম কমে গেছে 400 টাকা পর্যন্ত। আর কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিক। রংপুরের পাইকারি চালের বাজার মাহিগঞ্জের খবর জানাচ্ছেন রতন সরকার। রংপুরের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার এই মাহিগঞ্জ। এখান থেকে সাধারণত প্রতিদিন 100-রও বেশি ট্রাক রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চাল নিয়ে যেত। কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে অবরোধের কারণে এখানে ব্যবসা বাণিজ্য পুরোপুরি স্থবির। সবচেয়ে বড় প্রবলেম, আমরা পণ্য আনা নেওয়া করতে পারতেছি না, তারপরে বিক্রি হচ্ছে না, কাস্টমার আসতেছে না, দাম কমে যাচ্ছে। লোনের যে টাকার দিত, ইন্টারেস্ট দিত, সেই ইন্টারেস্ট দিতে পারতেছে না। এইভাবে যদি চলতে থাকে আর কিছুদিন পরে তারা বাড়ি বিটা বিক্রি করে মনে হয় ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে। ব্যবসায়ীরা বলছেন গত 1 মাসে এখানে প্রতি বস্তা চালে কমে গেছে 400 টাকা। ধান আসতেছে না, ধান ভাঙার বিক্রি নেই, প্রায় 300-400 টাকা বস্তায় কম। এরকম চললে সাধারণ মানুষ টাকা মরবে। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করে 500-রও বেশি শ্রমিক। কাজ না থাকায় তারা এখন পুরোপুরি বেকার। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন তাদের। আজ পয়লে হরতাল, আর সহ্য হয় না হরতাল। হরতালের কারণে আমদানি রপ্তানি বন্ধ, কোনো কাজে নাই। এখন কাজকর্ম করে বউ বাচ্চা নিয়ে পাচ্ছে, কিন্তু তা তো এখন অবরোধের কারণে বন্ধ। এখন বাইরে গাড়ি যাচ্ছে না, এই জন্য কাজকর্ম কম। আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে শুধু লসের বোঝাই টানতে হচ্ছে না, টানতে হচ্ছে ঋণের বোঝাও। আর এভাবে চলতে থাকলে এক সময় এই সামগ্রিক ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। টানা অবরোধের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। একদিকে কাঁচামালের অভাবে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বন্দর থেকে পণ্য ডেলিভারি দিতে না পারায় লোকসান গুনছেন এখানকার ব্যবসায়ীরা। আর এই কারণে বন্দরের অভ্যন্তরে বাড়ছে কন্টেইনার জট। বন্দর এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। টানা অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে জমছে কন্টেইনার স্তূপ। অবরোধের মাঝে সড়ক পথে পুলিশি পাহারায় কিছু কন্টেইনার ডেলিভারি হলেও মহাসড়কে পিকেটারদের হামলার আশঙ্কায় পণ্য ডেলিভারি হচ্ছে সীমিত পরিমাণে। এ অবস্থায় 6 দিনের অবরোধের পর বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত 36 ঘন্টার বিরতিতে চট্টগ্রাম বন্দর থেকে রেকর্ড সংখ্যক প্রায় 6000 টিএস কন্টেইনার ডেলিভারি নেয় ব্যবসায়ীরা। তবে শনিবার থেকে আবারও অবরোধ শুরু হওয়ায় সংকট নিরসনে কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে নৌপথে কন্টেইনার পরিবহনের প্রক্রিয়া শুরু করেছে। এতে আমদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য শিপমেন্টে সংকট কিছুটা কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 32,000 টিএস কন্টেইনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার আছে 26,697 টিএস। গত 24 ঘন্টায় হ্যান্ডলিং করা হয়েছে 4,672 টিএস কন্টেইনার। আজ চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে কন্টেইনার বাহী 8টি সহ দেশি বিদেশি 28টি জাহাজ অবস্থান করছে। আজ 6টি জাহাজ বন্দরে প্রবেশ এবং 4টি জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বন্দর এলাকা থেকে হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। চলমান রাজনৈতিক অস্থিরতায় স্থবির ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে ব্যাংক ঋণের সুদ মওকুফ করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। শনিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। টানা হরতাল অবরোধে আমদানি রপ্তানিতে স্থবিরতা আসায় ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। এমন অবস্থায় ব্যাংক ঋণের কিস্তি, সুদ এবং শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনকে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি লিখিত প্রস্তাবনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ব্যাংক কর্মকর্তারা।
এবারে নারী উদ্যোক্তাদের পণ্য মেলা নিয়ে একটি রিপোর্ট। নগরবাসীর চিত্ত বিনোদনের জোয়ারে কোনো বাঁধ দিতে পারেনি 18 দলীয় জোটের টানা অবরোধ। গত সপ্তাহে বেঙ্গল ফাউন্ডেশন ও ITCSRA আয়োজিত দ্বিতীয় উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের পর শনিবার শেষ হলো 3 দিন ব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলা। প্রতি বছরের মতো এবারও এই আয়োজনগুলোতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। অবরোধের মধ্যেই পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন ঢাকাবাসী। বেঙ্গল ফাউন্ডেশন ও ICTSR এর 4 দিনের দ্বিতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শেষ হয়েছে 1 ডিসেম্বর। বিরোধী দলের টানা অবরোধের মতো কর্মসূচিও প্রাণবন্ত এই আয়োজন উপভোগে আটকে রাখতে পারেনি ঢাকাবাসীকে। প্রতিদিন বিকেল থেকে পরের দিন ভোর অবধি উপস্থিত থেকে সুরের জাদুতে মুগ্ধ হয়েছে হাজারো দর্শক। বিনোদনের ক্ষেত্রে হরতাল কিংবা অবরোধ কোনোটাই যে বাধা নয়, আবারও প্রমাণ মিলল তার কদিন পরেই। ঢাকা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের পণ্য মেলাতেও 3 দিন ধরে ছিল শত শত মানুষের উপস্থিতি। অবরোধ ঠেলে এখানে আসছি কেনাকাটা করার জন্য। আমার ব্যাগ অলরেডি খালি হয়ে গেছে। অবরোধের মধ্যেও গাড়ি চলেছে, চলে নেই যে তা না, চলেছে, তার মধ্যেও চলে আসলাম। শতাধিক স্টলে ছিল হরেক রকম পণ্যের পসরা। স্টলের ভেতরে ক্রেতা বিক্রেতার দর কষাকষি ছাড়াও প্রাঙ্গণ জুড়ে দর্শনার্থীদের আনাগোনায় প্রাণবন্ত ছিল মেলা। তো আশা করিনি যে অবরোধে যে এত লোক আসবে। বিক্রি আল্লাহর মতে ভালো। আজকে অবরোধ থাকার পরও যথেষ্ট কাস্টমার ছিল। ব্লক আছে এবং এমব্রয়ডারি ড্রেস আছে আর পাকিস্তানি লন জয়পুরি। মেলা শেষে ক্রেতা বিক্রেতা ছাড়াও আয়োজকদের মুখে ছিল আনন্দের হাসি। আমরা অফিসার্স ক্লাব, মহিলা কমিটি আরেকটা বিষয় সবার সামনে উদ্ঘাটন করতে পারলাম, সেটা হলো যে মানুষ আসলে আর অবরুদ্ধ থাকতে চায় না। মানুষ একটু শান্তির আনন্দের নিঃশ্বাস ফেলতে চায়। এই মেলা কিন্তু তারই প্রমাণ বহন করছে। কিছু শোপিস কিনলাম, এই চুলটা কিনলাম, আমার কাছে খুব মজা লাগতেছে। আমার একটা সালোয়ার কামিজ কিনা হয়েছে, একটা বাবলস কিনা হয়েছে। খুবই ভালো লাগছে, রিক্রিয়েশন হচ্ছে আর কি সারাদিন কাজের পরে। প্রতিবারের মতো দেশের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাদের নিয়ে আসা এবারের পণ্য মেলাও শেষ হয়েছে রাইফেল ড্রতে আকর্ষণীয় নানা পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি দেশের বাইরের অর্থ বাণিজ্যের কিছু খবর। প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য সুবিধা না পাওয়ার আশঙ্কায় 5টি কৃষিজাত পণ্য বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আসতে সম্মত হয়েছে জাপান। শনিবার সিঙ্গাপুরে ট্রান্স প্যাসিফিক অংশীদারি চুক্তি TPP বৈঠকে জাপানি মুখপাত্র ইয়াসুতোশি নিশিমুরা জানিয়েছেন, এ বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষিজাত পণ্যই বেশি অগ্রাধিকার পাবে। ফলে ধস নামবে জাপানের চাল, গম, দুগ্ধজাত পণ্য, চিনি ও গরুর মাংসের বাজারে এবং ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। তাই কৃষি পণ্য বাদ দিয়ে সম্পত্তি খাত এবং রাষ্ট্রীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে চুক্তির আওতায় আনতে চায় জাপান। চলতি মাসেই জাপান এ চুক্তির বাস্তবায়ন করতে চায়। বিশ্বের মোট অর্থনীতির প্রায় 40% আসে TPP-ভুক্ত 12টি দেশ থেকে। বেসরকারি খাতে ব্যয় কমানোয় 2016-র মধ্যে যুক্তরাজ্য সরকারের আয় 2.3% বাড়বে এবং 2019 সালের আগেই এ হার 3.7% পৌঁছবে। ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ IFS এর এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। আর্থিক সংস্থাটি আগামী বাজেটে জ্বালানি কর বাড়ানো সহ বিবাহ ব্যয়কে করের আওতায় আনার পরামর্শ দিয়েছে। এতে 2015-16 অর্থ বছরের মধ্যে সরকারের আয় 700 কোটি পাউন্ডে পৌঁছাবে। এদিকে সংস্থাটি পেনশনভোগীদের বয়স বাড়ানোর সরকারি সিদ্ধান্তে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বিকল্প পেনশন ব্যবস্থা গ্রহণ না করলে সরকারের ব্যয় বাড়বে। এছাড়া 2015-র পর স্কুলগুলোতে বিনামূল্যে খাবার বিতরণ তহবিলও শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছে IFS। চলতি বছর জার্মানি প্রবৃদ্ধি 0.5% বাড়বে। আগামী বছর এ হার বাড়বে 1.7%। সম্প্রতি অর্থনীতি শক্তিশালী হবার এ পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বন্ডেস ব্যাংক। জার্মানির অর্থনীতি এখন ইতিবাচক অবস্থায় ফিরছে। দেশের কর্মসংস্থান বাড়ায়, বেকারত্বের হার কমেছে এবং বেতন ভাতার হারও মন্দার সময়ের তুলনায় স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। তবে আবাসন ও বেসরকারি খাতে সুদের হার কমার পরেও ব্যবসা বাড়েনি বলে জানিয়েছেন ব্যাংকটির গভর্নর জেমস ওয়াইডম্যান। এদিকে 2015 সালের জুন মাসের মধ্যে প্রবৃদ্ধি 2% পৌঁছবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। ইউরো অঞ্চলের ব্যাংকগুলোর জন্য ঋণের সুদের হার রেকর্ড পরিমাণ কমিয়ে 0.25% করেছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক ECB। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ব্যাংকটির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি। 1 মাস আগেও এ হার ছিল 0.5%। সার্বিকভাবে ইউরো অঞ্চলের 17টি দেশের অর্থনীতির অবস্থা ভালো না হওয়ায় এ হার নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন দ্রাঘি। ভবিষ্যতে সুদের এ হার আরও কমানোর কথা জানান তিনি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোর মানও বেড়েছে 0.1%, যা গত বছরের তুলনায় 0.3% বেশি।
তাছাড়া সম্প্রতি এই অঞ্চলের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 0.9%। এমন অবস্থা নিয়ন্ত্রণের জন্য ইসিবি কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। 3 দফা আয়কর দাখিলের সময় বাড়িয়েও প্রত্যাশা অনুযায়ী কর আদায় নিয়ে অনিশ্চয়তা, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। অবরোধ হরতালে স্থবির রংপুর দিনাজপুর অঞ্চলের চালের বাজার, বেচা বিক্রি প্রায় বন্ধ, চালের দাম কমেছে বস্তা প্রতি 400 টাকা। এবং একদিনের ব্যবধানে চট্টগ্রামে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 70 টাকা পর্যন্ত। অবরোধ দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।